টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেলে পাকিস্তানের সামনে ইংল্যান্ড। জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। সেমিফাইনাল নিশ্চিতের সমীকরণে আপোষহীন থ্রি লায়ন্স। নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রে পরিচালক আসিফ আকবরকে সতর্ক হওয়ার তাগিদ। টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় ক্লাবগুলো। আদালতের রায়ের অপেক্ষা। বিসিবির একজন পরিচালকের মুখে যা আসছে তাই বলে দিয়েছে। আদালত আমাদেরকে কি বলে, মাঠে যাব না মাঠের বাইরেই থাকবো। 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আশা। এবং ইপিএলে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। সেস্কোর গোলে টেবিলের 4-এ রেড ডেভিলস। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আলাদা ম্যাচে নামবে অ্যাথলেটিকো ইন্টার মিলান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসলে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার 8-এর এই বিগ ম্যাচ মাঠে গড়াবে আজ সন্ধ্যা 7:30টায়। এবারের টি-20 বিশ্বকাপে একটু বেশি আলোচনা পাকিস্তানকে নিয়ে। পুরো আসর বর্জন, আবার পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়া দলকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। যদিও মাঠের ক্রিকেটে সেই ঠাট বজায় রাখতে পারেনি পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ে শুরু তাদের গ্রুপ পর্ব। যুক্তরাষ্ট্র জানিয়েছে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় লজ্জা তাদের দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। কলম্বোতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। দাপুটে জয় কেবল নামিবিয়ার বিপক্ষে। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। তবে সেটাও যে সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে 3 দেখায় কখনোই জয় পায়নি পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ওদের বিপক্ষে জয় নেই, এটা ঠিক। তবে দল অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। সাউথ এশিয়ান কন্ডিশনের সেরা ছন্দের জন্য বেগ পেতে হচ্ছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনো মতে হার এড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে সুপার 8-এ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন বোলাররা। লঙ্কানদের হোম গ্রাউন্ডে তাদেরই 100-র নিচে অল আউট করে ম্যাচ জিতেছে থ্রি লায়নরা। এবার পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হ্যারি ব্রুক বাহিনীর। তবে বিগ ম্যাচে ইংলিশদের স্পিন দিয়ে ঘায়াল করার লক্ষ্য পাকিস্তানিদের। শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে খেলতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের। আর আমাদের স্পিন আক্রমণ তো সেরা। বিশেষ করে ওসমান তারিককে নিয়ে অন্য দলগুলোকে ভাবতে হচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক। পুরো কনফিডেন্ট है कि हम उनको टफ टाइम देंगे। 2022 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। এবার সেটার শোধ তোলারও সুযোগ তাদের সামনে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপে রেকর্ড গড়া এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের পুঁজি গড়ে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 107 রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে শিমরন হেটমায়ারের 85 ও পাওয়েলের 59 রানের বিধ্বংসী ইনিংসে 254 রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে 147 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সুপার 8-এ এবার আর কোনো অঘটন নয়, রীতিমতো জিম্বাবুয়ের দম্ভ চুরমার করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু জয়ই নয়, সিকান্দার রাজাদের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ইতিহাসের অনন্য রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার চেষ্টা সিকান্দার রাজাদের। মুজরাবানি আর এনগ্রাবার বলে ঠিকঠাক ব্যাটে কানেক্ট করতে হিমশিম খেতে হয়েছে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপকে। তৃতীয়বারই সফল এনগ্রাবার শিকার ব্র্যান্ডন কিং। সেখান থেকে চাপ সামলানোর চেষ্টা হেটমায়ারের। তবে প্রেসার থেকে বের হতে না হতেই আবারও চাপ। এবার ইভান্স থামালেন অধিনায়ককে, কিন্তু জিম্বাবুয়েকে মোমেন্টাম ধরে রাখতে দেননি শিমরন হেটমায়ার ও রুবম্যান পাওয়েল। একের পর এক 4 ছক্কায় 19 বলেই ক্যারিয়ারের 8ম 50 তুলে নেন হেটমায়ার। পাওয়েলও শুরু থেকে দেখান আগ্রাসী ব্যাটিং। দুজনের দাপুটে ব্যাটিংয়ে ততক্ষণে চুপসে যায় জিম্বাবুয়ে। হেটমায়ার আর পাওয়েল মিলে 52 বলে গড়েন 122 রানের পার্টনারশিপ।
পরে 34 বলে 85 রান করে ফিরে যান হেটমেয়ার। মুজরাবানির বলে আউট হওয়ার আগে পাওয়েলের ব্যাট থেকে আসে 35 বলে 59 রান। এরপর রাদারফোর্ড ও শেফার্ডও চালান ব্যাটিং তাণ্ডব। 10 বলে 21 রানের ইনিংস খেলেন শেফার্ড। পরে হোল্ডারের 13 ও রাদারফোর্ডের অপরাজিত 13 বলে 31 রানের ইনিংসে টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2007 বিশ্বকাপে 260 রানের সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নিয়েছেন মুজরাবানি ও এনগ্রাবা। জবাবে শুরু থেকেই চাপে জিম্বাবুয়ে। আকিল হোসেন ও ম্যাথিউ ফ্রোডের বোলিং তোপে দলীয় 52 রানি বিদায় ব্রায়ান বেনেট, র্যান বার্ল সহ 4 উইকেট। পরে অধিনায়ক সিকান্দার রাজা কিছুটা চেষ্টা করেন, কিন্তু ব্যক্তিগত 27 রানে গুতাকেশ মতির বলে ফিরে যেতে হয় তাকে। এরপর 8 রানের ব্যবধানে আরও 3 উইকেট হারিয়ে হারের দ্বার প্রান্তে চলে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ব্র্যাড ইভান্স কিছুটা আনন্দ দেন নিজেদের দর্শকদের, তবে তার 21 বলে 43 রান কেবল হারের ব্যবধান কমায়। সুপার 8-এর প্রথম ম্যাচে 107 রানের বিশাল জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 85 রান করে ম্যাচ সেরা শিমরান হেটমেয়ার। তামিম হোসেন, সময় সংবাদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সব ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে গেল 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়া উন্নয়নে করছেন একের পর এক সভা। সাংবাদিক সংগঠনের পর এবার ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব প্রতিমন্ত্রী, যেখানে ফেডারেশনগুলোর উন্নয়ন এবং পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। প্রাধান্য পেয়েছে ফেডারেশন কর্মকর্তাদের মেয়াদ, খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়। এছাড়া ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি, এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামো সহ ফেডারেশনগুলোর বার্ষিক ক্যালেন্ডারে নজর দিতে চান আমিনুল হক। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন কর্তারা। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস। সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি, আমরা সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা, সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে দ্রুত নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্বশীল জায়গায় থেকে যে কোনো মন্তব্য ভেবেচিন্তে করা উচিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। বর্তমান বোর্ডের অধীনে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিদ্রোহী ক্লাবগুলো। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে তাকিয়ে আছেন আদালতের রায়ের দিকে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও আশাবাদী এই সংগঠক। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আসাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে।
দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছেন এদেরকে একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই ভারবারিকি আছে এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা তার মাধ্যমে পাবো, এবং ও ফিট আমি মনে করি, যেহেতু সরাসরি এক ক্রীড়া জগতের সাথে তার সম্পর্ক। বিগত 17-18 মাসও আমরা দেখেছি, এবং গত 17 বছরও দেখেছি খেলাকে রাজনীতিকরণ করেন। আমরা আশা করি যে এই সরকারের কাছে আশা করি যে খেলাটা রাজনীতির বাইরে থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আগামী 15 নভেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 নভেম্বর থেকে। এরপর ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের 1 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে 2 দল। বাকি 2 ওয়ানডে হবে 4 ও 7 ডিসেম্বর। কিম্বার্লি ওভালে বাংলাদেশ সাউথ আফ্রিকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ হবে 10 ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় ও তৃতীয় টি-20 খেলবে 12 এবং 13 ডিসেম্বর। 5 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আগামী 9 মার্চ ঢাকা ক্লাবে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাবে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন আর নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা নেই বলে জানান ক্লাবটির প্রধান নির্বাচন কমিশনার রুহুল কুদ্দুস কাজল। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস এজিএম এর সদস্য সচিব লোকমান হোসেন ভুইয়ার। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে বাজছে নির্বাচনের ডামাডোল। বিগত 1 দশকে নানা চড়াই উতরাই পার করেছে ক্লাবটি। ইতিবাচক ও নেতিবাচক কারণে বহুবার হয়েছে খবরের শিরোনাম। এবার মতিঝিল পাড়ার ক্লাবটি অপেক্ষা করছে নতুন নেতৃত্বের। আগামী 9 মার্চ রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বহুল প্রতীক্ষিত নির্বাচন, যার মাধ্যমে গঠিত হবে ক্লাবটির 17 সদস্যের পরিচালনা পর্ষদ। একজন সভাপতি ও বাকি 16 জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন ক্লাব পরিচালনায়, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন 371 জন সদস্য। সবশেষ 2021 সালের 6 মার্চ ক্লাবটিতে আয়োজিত হয়েছিল নির্বাচন। নিয়ম অনুযায়ী 2 বছর পর পর নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় আইনি জটিলতায় পড়ে যায় ক্লাবের নির্বাচন। অবশেষে কেটে গেছে সেই শঙ্কা। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা লিমিটেড কোম্পানি, এবং কোম্পানি আইনে আপনারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারণে বার্ষিক সাধারণ সভা অতিবাহিত না হতে পারলে আইনি প্রক্রিয়া আদালতের কাছ থেকে অনুমতি প্রার্থনা করতে হয়। আদালতের সর্বশেষ যে রায়, আমরা সেটি বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা
সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। একটা নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় এজিএম এর প্রস্তুতি কমিটির সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়া। যেভাবে সুন্দরভাবে নির্বাচন হয় সে ব্যাপারে আমরা সব রকম দৃষ্টি আমাদের আছে। আমরা এবার যে কমিটি করব সেই কমিটি মোহামেডান ক্লাবকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা এবং সে সম্পর্কে আমাদের যে প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট, এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা এবং দীর্ঘদিন পরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘিরে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবার প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি যে সমস্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী 24 ও 25 ফেব্রুয়ারি শুরু হবে ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়ন বিক্রি, আর 1 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ফিফা বিশ্বকাপ 48 দলের করার সিদ্ধান্ত ইতিবাচক, মন্তব্য ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফুর। আঞ্চলিকটির অধীনে দেখছেন সেলেসাওদের শিরোপা জয়ের সম্ভাবনা। ইংলিশ প্রিমিয়ার লিগে 1 ম্যাচ পরই জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। বেঞ্জামিন সেস্কোর একমাত্র গোলে এভারটনকে হারিয়েছে রেড ডেভিলস। এই জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো ম্যান ইউনাইটেড। 27 ম্যাচে তাদের পয়েন্ট 48। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল কয়েক মৌসুমে ব্যর্থতার বৃত্তে যে ক্লাবটি খাবি খাচ্ছিল তারাই হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে। সাবেক কোচ রুবেন অ্যামোরিমের দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ম্যান ইউনাইটেডের দায়িত্ব তুলে দেওয়া হয় মাইকেল ক্যারিকের হাতে। এরপরে যেন বদলে যেতে থাকে ইপিএলের সবচেয়ে সফল ক্লাবটি। ইপিএলে টানা 4 ম্যাচ জয়ের পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্র করলেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ম্যান ইউনাইটেড। এভারটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক রেড ডেভিলস। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আসে ইউনাইটেডের সামনে, তবে এভারটনের ডি বক্সে আমাদ দিয়ালোর শট গোল লাইন ক্লিয়ারেন্স করে দেন জেমস টরভস্কি। প্রথমার্ধে আরো বেশ কয়েকবার আক্রমণ চালায় আমাদ দিয়ালো, ব্রুনো ফার্নান্দেজরা, তবে গোলের দেখা পায়নি কেউই। ডিফেন্স সামলে বরং আক্রমণে উঠে এভারটন, তাদের হতাশ করেন ইউনাইটেড গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। একের পর এক আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা, তবে 71 মিনিটেই ভাঙে ম্যাচের ডেডলক। নিজেদের ডিবক্স থেকে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাক। ব্রায়ান এমবুইমোর পাস থেকে এভারটনের গোলরক্ষক পিকফোর্ডকে একা পেয়ে যান বদলি নামা বেঞ্জামিন সেস্কো। সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন স্লোভেনিয়ান স্ট্রাইকার। শেষ দিকে ম্যাচে ফেরার বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি এভারটন। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল ক্যারিকের শিষ্যরা। এই জয় ইপিএলের পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো ম্যান ইউনাইটেড। 27 ম্যাচে তাদের পয়েন্ট 48। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও বেশ ভালোভাবে টিকিয়ে রেখেছে রেড ডেভিলস। এই জয় অবশ্য পা মাটিতেই রাখছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। প্রথম লেগে 3-3 গোলে ড্র হওয়ায় নিজেদের মাঠে ক্লাব ব্রুগার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কাজটা সহজ হবে না রোজি ব্ল্যাঙ্কোদের জন্য। দুর্দান্ত ফর্মে আছে প্রতিপক্ষ ক্লাব ব্রুগা, তবে দল নিয়ে আত্মবিশ্বাসী অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনে। অন্যদিকে বোডো গ্লিমটের বিপক্ষে চাপে থেকেই দ্বিতীয় লেগে খেলতে নামবে ইন্টার মিলান। প্রথম লেগে গ্লিমটের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল ইন্টার। নিজেদের মাঠে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইতালির ক্লাবটি। তবে ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে ইন্টার শিবিরে। চোটের কারণে ছিটকে গেছে ক্লাবটির সেন্টার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। তবে থুরাম জেলেনস্কিদের নিয়ে লড়াই চালিয়ে যাবেন ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিপু। আবারও স্বাগত খেলার সময়ে। ফুটবলের আরও খবর জানাবো। 2026 বিশ্বকাপে 32 থেকে 48 দল বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। সমালোচনা পেছনে ফেলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ অন্য সব আসরকে ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অ্যানচেলোত্তির অধীনে বিশ্বকাপে ব্রাজিলের বেশ ভালো সম্ভাবনাও দেখছেন কাফু। এদিকে টানা 4 বছর অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজনের ফিফার নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হাভিয়ের মাসচেরানো।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, বিশ্বসেরা অবকাঠামোর পেছনে কারিগরি অর্থ খরচ করেছেন ট্রাম্প। তবে তার কঠিন অভিবাসন নীতির কারণে সমালোচনাও হচ্ছে বিস্তর। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার তো আগেই সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দিক 32 থেকে 48 দলের অংশগ্রহণ। ব্রাজিলের 2 বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফুর মতে এটা সবচেয়ে ইতিবাচক দিক, কারণ 32 দলের বিশ্বকাপ হলে অনেক দলই অংশ নিতে চেয়েও নিতে পারত না। বেশি দল হওয়ায় বিশ্বকাপের উন্মাদনাও বেড়েছে বলে মনে করেন তিনি। ব্রাজিলে 2027 সালের নারী বিশ্বকাপের সফল আয়োজন নিয়েও আশাবাদী কাফু। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান বিশ্বকাপের অভিষেকের অপেক্ষায় আছে। 48 দলের বিশ্বকাপ না হলে হয়তো এটা সম্ভব হতো না। বিশ্বকাপের দল বাড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ফিফাকে ধন্যবাদ এমন উদ্যোগের জন্য। যত নতুন দেশ বিশ্বকাপ খেলবে, আসরের সৌন্দর্য তত বাড়বে। কাতার বিশ্বকাপের আগেও অনেক সমালোচনা হয়েছিল, পরে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। আমি আশা করি এবারের বিশ্বকাপও সব সমালোচনাকে পেছনে ফেলে সফল হবে। 2027 সালে ব্রাজিলের নারী ফুটবল বিশ্বকাপ হবে, সেখানেও আমরা চমক দিতে চাই। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলোর পারফরম্যান্সেরও প্রশংসা করেন কাফু। বিশ্বকাপে নিজ দেশেরও সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক। ক্লাব বিশ্বকাপে পালমেইরাস, ফ্লেমিঙ্গো, বোতাফেগো দুর্দান্ত পারফর্ম করেছিল। ইউরোপের ক্লাবগুলো কখনোই ধারণা করতে পারেনি ব্রাজিলের ক্লাবগুলো এমন পারফর্ম করতে পারে। তবে এটা নতুন নয়, ব্রাজিলের ক্লাবগুলোর মান সবসময় এমন ছিল। এবার বিশ্বকাপেও আগের আসরের মতো ভুল করবে না ব্রাজিল। আশা করছি এবার অ্যানচেলোত্তির অধীনে দলটা গেল কয়েক আসরের ব্যর্থতা ঘুচিয়ে ভালো পারফর্ম করবে। কাফুর মতোই ফিফা বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের মাসচেরানো। কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও নাড়া দেয় তাকে। প্রতি বছর ফিফার অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তিনি। কাতার বিশ্বকাপ আমার কাছে এখনো স্মরণীয়। আর্জেন্টিনার সমর্থকরা এটা সবসময় মনে রাখবে। বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ টানা 4 বছর আয়োজনের সিদ্ধান্ত আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এতে নতুন ফুটবলার বিশ্বমঞ্চ থেকে বেরিয়ে আসবে। এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে আর্জেন্টিনা, আশা হাভিয়ার মাসচেরানোর। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ধ্যায় পাকিস্তানের সামনে ইংল্যান্ড। জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। সেমিফাইনাল নিশ্চিতের সমীকরণে আপোষহীন 3 লায়ন্স। 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আশা। এবং ইপিএলে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। সেস্কোর গোলে টেবিলের 4-এ উঠল রেড ডেভিলস। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আলাদা ম্যাচে নামবে অ্যাথলেটিকো, ইন্টার মিলান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।